নমস্কার। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল 22 বর্ধমান। শরীরটা আজকে খুব একটা ভালো নেই, কাল থেকেই ডামাডোল চলছে একটু। জ্বর গায়ে সমস্ত অনলাইন অফলাইন ক্লাস নিচ্ছি, ওষুধ খাচ্ছি আর ক্লাস নিচ্ছি। আজকে আপনাদের পরীক্ষা ছিল, আশা করি বেশ ভালোই হয়েছে। কিছু মানুষ জানিয়েছেন যে অতটা ভালো হয়নি, তবে বেশিরভাগজন জানিয়েছেন হ্যাঁ প্রশ্ন ভালো হয়েছে, এই রকম স্ট্যান্ডার্ডে হওয়া উচিত এবং পরীক্ষাও ভালো দিয়েছি। আবার একটা খবর জানা যাচ্ছে যে প্রশ্ননালী লিক হয়েছিল। কোনো এক স্কুলের কোনো এক দিদিমণি সিল খোলা কোশ্চেন দিয়েছেন, তাতে ছেলেরা সব নাকি উঠে দাঁড়িয়েছিল, পরীক্ষা দেবো না। দিদিমণি নাকি হাতে পায়ে ধরে তাদেরকে বলেছেন যে তোমরা পরীক্ষা দাও, নইলে আমার চাকরি চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, যদি পরীক্ষা সত্যিই আউট হয়ে থাকে এবং সেটা প্রমাণিত হয়, তাহলে প্রশাসন বা কোর্ট, আমাদের এখন অত্যন্ত প্রত্যাশিত একটা জায়গা কলকাতা হাইকোর্ট, গাঙ্গুলি বাবু, তো তারা যা করবেন তাই হবে, ঠিক আছে। তবে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা এটুকু ধরে নিন, ধরুন সত্যিই হয়তো কোশ্চেন আউট হয়েছিল, কোনো এক স্কুলের 100 জন বা 200 জন বা যাই হোক, তারা কোশ্চেন দেখেছে আগে থেকে, দেখে তারা পরীক্ষায় ভালো মার্কস তুলবে। তা আপনি ধরে নেবেন আপনার জন্য ওই কটা সিট নেই, যে কটা সিট ছিল তার থেকে 100-200 সিট বাদ দিয়ে ভাববেন। যা হওয়ার তা হয়ে গেছে। আমি বারবার বলছি, আবারও বলছি, প্রশাসন যদি এটা প্রমাণিত হয়, যা সিদ্ধান্ত নেওয়ার নেবে, আপনারা এই বিষয়ে মাথা ঘামাবেন না। আপনারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিন এবং এই 28 তারিখে, আজকে তো 22 তারিখ হয়ে গেল, এই 28 তারিখে কেপি বেরোচ্ছে, 29 তারিখ থেকে আশা করি ফর্ম ফিল আপ শুরু হবে। তো সেই দিকে সবাই মন দিয়ে দিন, কেমন? আর একটা কথা বলার, এই 3 মাস 6 মাসের ডাব্লিউবিপি কোর্স করে এই টেনশনে পরীক্ষা দিতে যাওয়ার কি দরকার আছে? পিলি পাস করবো কিনা, মেন করবো কিনা, ইত্যাদি ইত্যাদি। আপনারা 1টা বছর বা 1.5টা বছরের যদি প্রস্তুতি নেন, যে 1 বছর সারা বছর শিখবো এবং 6 মাস আমরা টানা প্র্যাকটিস করবো, অ্যাটলিস্ট 1.5 বছরের টার্গেট নিয়ে যদি এগোন, তাহলে এই টেনশন নিয়ে পরীক্ষার হলে যেতে হয় না। যে লেভেলের ডাব্লিউপিপি কোশ্চেন হয়েছে, যে 20টা ম্যাথের কোশ্চেন, এখান থেকে 16টা কোশ্চেন হয় আমাদের বই থেকে, মানে আমার যে বইটা আছে আপনারা সবাই জানেন, বেসিক টু অ্যাডভান্স ভলিউম 1, এটা মডারেট পর্যন্ত আছে, এই বইটা থেকে, না হলে আমাদের প্র্যাকটিস সেট। এমনকি এই 15 তারিখে যে প্র্যাকটিস সেটটা করেছি সেখান থেকেও কোশ্চেন এসেছে আমাদের প্র্যাকটিস ব্যাচে, সেখান থেকেও হুবহু প্রশ্নটা এসেছে, ডিজিট পর্যন্ত সেম। আমি দেখাবো কোন কোশ্চেনটা এসেছে। আর যাদের কাছে আমাদের এই বইটা আছে তারা তো বুঝেই গেছেন যে কটা কটা কমন পেয়েছেন, কোথা থেকে কমন পেয়েছেন। দেখে তবুও আমি বলবো যে 1টা বছর ধরে প্রস্তুতি নিন, যে কোনো জায়গায়, আপনার নিজের বাড়ির কাছে হোক, অন্য কোনো কোচিং সেন্টারে হোক, বা আমাদের কাছে হোক। আমাদের কেপির ব্যাচ শুরু হয়ে গেছে, অ্যাডমিশন। কেপি যেহেতু সামনেই বেরোচ্ছে, ডাব্লিউবিপি সারা বছরের ব্যাচ করাবো এবং এসএলএসটি পিটির ক্লাসও শুরু হয়ে গেছে। বাকি নতুন নতুন ব্যাচগুলো শুরু হচ্ছে 1 তারিখ 3 তারিখ থেকে আছে, কেমন? যাক, আমি আর এইসব কথা বলছি না। আপনাদের যে কোনো কোর্সে যদি অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে, ওপর নিচের নাম্বার স্ক্রল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, পিডিএফেও পাবেন, অফিসের নাম্বার রয়েছে, একটু কন্ট্যাক্ট করে নেবেন কষ্ট করে, কি আর করবেন বলুন, ঠিক আছে? আমরা আজকের অঙ্কের সমাধানে চলে যাই। হ্যাঁ, গলাটা ততটা যাচ্ছে না আপনাদের পর্যন্ত আমি বুঝতে পারছি, তবু একটু কষ্ট করে শুনে নেওয়ার চেষ্টা করবেন। আমি যত তাড়াতাড়ি সম্ভব 20টা ম্যাথ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে দেখুন, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিমি পথ অতিক্রম করে, কিন্তু স্টপেজে দাঁড়ালে 1 ঘন্টায় 36 কিমি পথ যায়। মানে ব্যাপারটা হচ্ছে, জিনিসটা 1 ঘন্টায় 54 কিমি যেত একটা বাস, কেমন? 1 ঘন্টাতে কতটা যেত? 1 ঘন্টাতে 54 কিমি যেত, কিন্তু স্টপেজে দাঁড়ানোর জন্য সে ঘন্টায় 36 কিমি গেল। ভাবুন তাহলে 1 ঘন্টায় কি হচ্ছে, 1 ঘন্টায় সে 36 কিমি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই দাঁড়াচ্ছে, তাই তো? নিশ্চয়ই দাঁড়াচ্ছে। এবার কোশ্চেনটা হচ্ছে, প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়। এবার একটা জিনিস ভাবুন, 36 কিমি যেতে তার 1 ঘন্টা লাগে, তাহলে 1 কিমি যেতে কত লাগবে? 1/36। 54 কিমি যেতে কত লাগবে? 54 পেলাম কোথায়? 54 হচ্ছে এইটা, যেটা প্রথমেই বলে দিয়েছে। ভেবে নিতে হবে যে আমাকে 54 কিমি যেতে হবে, এই অঙ্ক এইরকমই, 54 কিমি যেতে হবে। তাহলে যদি তাই হয়, তাহলে এখানে লাগছে মনে করুন 18 দিয়ে 36, 3 18 54, তার মানে 3/2 ঘন্টা। 3/2 ঘন্টা মানে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা যদি হয়, তাহলে আমার 30 মিনিট নিশ্চয়ই আমি খেয়েছি, রাস্তাতে গল্প করেছি, গেজিয়েছি কারোর সাথে, সোজা ভাষা একটা, তাই না? 54 কিমি আগে আমি 1 ঘন্টায় পৌঁছে যেতাম, এখন আমাকে 54 কিমি যেতে 1.5 ঘন্টা লাগলো, টাইম বেরোলো যেটা, তাহলে আমি নিশ্চয়ই 30 মিনিট কোথাও বকেছি, তাই না? তাহলে উত্তর হচ্ছে কত? 30 মিনিট। নেক্সট কোশ্চেন, যদি এই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, মানে এটা গুগল ট্রান্সলেশন করার জন্য এরকম ভাষা এসেছে, সম্পূর্ণ বিভাজ্য, কমপ্লিটলি ডিভিজেবল বাই 3,
এরকম একটা ইংরেজি থাকে, কেমন, কমপ্লিটলি ডিভিজিবল বাই 3। এই কমপ্লিটলি কথাটা গুগলে ট্রান্সফার করলে এইরকম টাইপের একটা অড টাইপের ভাষা আসে। যাকে এটা কিছু মনে করবেন না, আজকাল নিজে থেকে ভাষা কেউ লিখছে না, সব গুগলে ট্রান্সলেশন করে দিচ্ছে, ইংরেজি বই থেকে কোশ্চেন কপি করছে এবং গুগলে ফেলে বাংলা বানিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই যে 3 দ্বারা বিভাজ্য, আমার দেখবেন ইউটিউবে একটা ভিডিও আছে, এটা একদম বাচ্চা ছেলের জিনিস। 3 দ্বারা বিভাজ্য হতে গেলে কি হয়, সংখ্যাগুলোর ডিজিটগুলোর যোগ করতে হয়, সব ডিজিটের দিয়ে যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলবে। এবার দেখুন, মনে করুন 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর 3 16, 16 দিয়ে 18, 18 আর 4 হচ্ছে 22। তাহলে 22-এর সাথে 22 তো 3 দিয়ে ভাগ করলে মেলে না, তাহলে 22-এর থেকে ঠিক ওপরে যদি 2 যোগ করি আমরা, তাহলে 24 হয়ে যায়। 24 দেখুন 3 দিয়ে ভাগ করলে মেলে, তার মানে স্টারের জায়গায় হচ্ছে 2, যেটা উত্তর হচ্ছে অপশন ডি। কেমন, স্টারের জায়গায় 2, শুধু 3 নয়, এরকম 9 দিয়ে বিভাজ্যতা, যেমন ডিজিটগুলো যোগ করে 9 দিয়ে ভাগ, আমি দেখবেন একটা ভিডিওতে দেখিয়েছি। নেক্সট অঙ্ক চলে আসি। একটা শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। দেখবেন 120 জন পুরুষের তো আমাদের বইয়ের অঙ্ক এবং স্টাডি মেটেরিয়ালের অঙ্ক তো বটেই, তার সঙ্গে প্র্যাকটিস সেটের অঙ্ক এটা WBP ব্যাচে যাদের করেছি তাদেরও আছে। 120 জন পুরুষ বা 200 জন বাচ্চা, মানে 120 জনে পুরুষে যা খায় 200 জন বাচ্চাতেও তাই খায়। এবার বলছে যে যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তাহলে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে। এবার ভাবুন, 200 জন বাচ্চার খাবার আছে বা 120 জনের লোকের খাবার আছে, তাহলে 200 জনের মধ্যে 150 জন যদি খেয়ে নেয়, তাহলে আমার থাকবে কত, থাকবে হচ্ছে 50 জন। ভাবুন একবার, তাহলে 50 জন বাচ্চার খাবার আছে। এবার বাচ্চার সাথে পুরুষের রেশিও কি, পুরুষ 120 হলে বাচ্চা হচ্ছে 200, তার মানে পুরুষ কি বলবো আমি, পুরুষ 12 হলে বাচ্চা হচ্ছে 20, এই যে ব্যাপারটা আর কি। তার মানে এদের যে রেশিও, এই রেশিও হচ্ছে ফাইনালি যদি আমরা করি 4 3 12 আর হচ্ছে 4 5 20, 3:5। মানে এই যে রেশিওটা দেখুন, প্রথমে কি করে নিতে হয়, প্রথমে এখান থেকে করে নিতে হয় যে তার মানে 3 আর এদিকে 5, এইটা সমান, মানে 5 জন বাচ্চা মানেও যা, 3 জন পুরুষ মানেও হচ্ছে তাই। কেমন, একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, এই যে এটা পেলাম। এবার যখনই দেখতে হবে যে আমার 200 জন ছেলের মধ্যে, বাচ্চার মধ্যে 150 জনের খাওয়া হয়ে গেছে, মানে 50 জন বাচ্চার খাবার পড়ে আছে, তাহলে 50 জন বাচ্চা মানেই তো 30 জন পুরুষ। একটা শূন্য বসিয়ে আমার হয়ে যাচ্ছে, আমার যেতেও হচ্ছে না কোথাও। 150 জন খাওয়া হয়ে গেছে মানে 50 জন বাচ্চার খাবার পড়ে আছে। এবার 50 জন বাচ্চা মানে 30 জন পুরুষ, কোথা থেকে পেলাম, এই দুজনের রেশিও করে পেলাম, ব্যাস। তার মানে আমার 30 জন পুরুষের খাবার বাকি আছে। এটা আমাদের বইয়ের অঙ্ক, এই যে বেসিক টু অ্যাডভান্স বইয়ের অঙ্ক। শুধুমাত্র পার্থক্য কোনটা, আমার এখানে 4x ছিল না, এই হুবহু ছিল আমাদের এই বইটাতে। দেখবেন সিম্পলিফিকেশন চ্যাপ্টারে এই জায়গাতে 4x-এর জায়গায় শুধু x ছিল, এই দুটোই x দিয়ে আমরা কি করেছিলাম, এই x এ গুণ করে x² সমান এইটা করেছিলাম। সেইটা এখানে কি হবে, এখানে হবে 4x আর 4x গুণ করলে 16x² সমান কত, এই √162 ইন্টু √128। এইটাকে আমি আপনাদেরকে কি শিখিয়েছিলাম, ইউটিউবে আশা করি করেছি, যে এইটাকে একসাথে ভরে দেওয়া, ভিতরে ভরে দেওয়া, মানে 162 আর 128কে আমরা একটানা ভরে দিতে পারি, মানে এই রকম 162 ইন্টু 128, আর বাঁদিকে 16x² যেমন রইল। কেমন, এবার 162 আর 128কে কীভাবে কী করব, এই 162 আর 128কে আমরা এরকম লিখছি, মনে করুন x² সমান, নিচে আমরা 16 লিখে দিলাম। 162কে লিখছি আমরা 64 ইন্টু 2, কেমন, আর 128কে লিখছি, এই 162 মানে হচ্ছে 81 ইন্টু 2, 81 ইন্টু 2, আর 128 হচ্ছে 64 ইন্টু 2। তাহলে কি দাঁড়াবে ওপরে, এই দুটো 2 থেকে একটা 2 বাইরে চলে এলো, খেয়াল করুন একটা 2 বাইরে এলো, 81 থেকে 9 চলে এলো, আর এদিকে 64 থেকে 8 চলে এলো, আর নিচে কি ছিল, নিচে এই বাদিকটা হচ্ছে x² সমান, নিচে ছিল 16, 16-র সাথে 8 কাটলাম 2 হলো, আর এই 2 কেটে দিলাম, তাহলে থাকলো কত 9, মানে x² সমান হচ্ছে 9, তার মানে x সমান হচ্ছে 3। এটা আমি করলাম এতগুলো লাইন তাই, নাহলে এটা সময় লাগে না। চাইলে আপনারা মুখে মুখে করতে পারেন যে 128 ইন্টু 162, যদি ক্যালকুলেশন করেন তাহলে 128 মানে 64 ইন্টু 2, 162 মানে হচ্ছে 81 ইন্টু 2, 64 থেকে 8 বেরিয়ে গেল, আর 81 থেকে 9 বেরিয়ে গেল, দুটো 2 থেকে একটা 2 বেরোলো, তাহলে 8 2 আর 9, 8 2 মানে 16, 16-র সাথে 16 কেটে গিয়ে 9 থাকলো, x² সমান 9, তার মানে হয়ে গেল ব্যাস x সমান 3। এই যে ব্যাপারটা, তাহলে চাইলে আপনি মুখে মুখে করে নিতে পারতেন। এই অঙ্কটা আমাদের একদম হুবহু সব কিছু একই, শুধু এইটুকু আলাদা, এই জায়গাটা শুধু আলাদা, বাকি সব ডিজিটগুলো একই। বইটা খুলে দেখে নেবেন, যারা করেছেন, যারা এই বইটা কিনেছেন অনেক আগে, তারা পাবেন এটা। এই 25 আমি শিখিয়েছিলাম যে 25-এর সাথে এইটা কেটে দিয়ে 5 করে দিলেন, 14 কেটে গেল,
কারণ রুট 196 মানে 14, 14 14 কেটে দিলে আমার ভাবা চিন্তার আরেক লাইন লেখার দরকার নেই যে রুট ওভার 625 সমান হচ্ছে 5 এই 25 আর রুট ওভার 25 মানে 5 এইসব লেখার দরকার নেই, একবারে কেটে দেবেন। এই 11-র সাথে এই 4 কেটে গিয়ে 4 11 44, 4 5 ফাইনাল উত্তর হচ্ছে 20, যেটা অপশন এ রয়েছে। কেমন? নেক্সট চলে আসি, এই যে এই বইটা স্টাডি মেটেরিয়াল আমার নেই, কিন্তু করা যায়, মানে যারা নর্মাল করেছে স্টাডি মেটেরিয়াল শেষ করেছে তারা এগুলো করতে পারে। 180 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীরের আর শ্যামের থেকে 2 ঘন্টা সময় বেশি লাগে। মনে করুন এটা হচ্ছে সমীর এসে, আর শ্যাম হচ্ছে এস, এইচটা হচ্ছে শ্যাম লিখলাম, ঠিক আছে, সমীর আর শ্যাম। এবারে বলছে যে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, মানে শ্যামের যদি x ঘন্টা লাগে তাহলে সমীরের হচ্ছে x + 2 ঘন্টা লাগে, এরকম একটা হিসেব। কিন্তু আপনি চাইলে এটা অনায়াসে অপশন টেস্ট করতে পারেন, ঠিক আছে, আর না হলে আপনি অঙ্কও করতে পারেন ট্রিক্স অনুযায়ী। এবার বলছে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে শ্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীর তার গতিবেগ দ্বিগুণ করবে, কেমন? এবার সমীর তার গতিবেগ যখনই দ্বিগুণ করবে, আমরা যদি এটা এই ব্রড আকারে করি, সমীর প্রথমে লাগছিল কত x + 2 ঘন্টা, আর শ্যামের হচ্ছে x ঘন্টা। এবার সমীর হঠাৎ করে কী করলো? সমীর হঠাৎ করে তার গতিবেগ দ্বিগুণ করে দিল। গতিবেগ দ্বিগুণ করা মানে কি? এই টাইমটা হাফ লেগে যাবে, তাহলে এখন সমীরের টাইম এইটা লাগবে, আর এদিকে এর কতটা লাগবে? এই বাবুর কিন্তু শ্যামের 1 ঘন্টা কম সময় লাগবে, কেমন? শ্যামের 1 ঘন্টা কম সময় লাগবে। তার মানে এখন এই দুটোকে আপনি অনায়াসে সমান লিখতে পারেন, বোঝা গেছে? সমান লিখতে পারেন মানে হচ্ছে x + 2 সমান হচ্ছে 2x - 2। তার মানে এখান থেকে x সমান কত করা যায়? x সমান 4। x সমান 4 যেই পেলাম, তার মানে আমার এই যে শ্যাম যেটা ছিল, যে শ্যামের গতিবেগ, তার মানে এই শ্যামের এই যেটা x এর মানের টাইম কী বেরোলো? 4, মানে 4 ঘন্টা। এবার ভাবুন, শ্যামের যদি 4 ঘন্টা লাগে তাহলে সমীরের নিশ্চয়ই তার থেকে 2 ঘন্টা বেশি, মানে 6 ঘন্টা ছিল। সমীরের লাগছিল 6 ঘন্টা, হয়ে গেল, বেরিয়ে গেল। এবারে যেই 6 ঘন্টা লাগলো, আপনি এবার ভাবতে পারেন যে সমীরের 6 ঘন্টা লাগলো, যদি গতিবেগ ডবল হয়ে যায় তাহলে টাইম হাফ লাগবে, মানে 3 ঘন্টা। 3 ঘন্টা লাগলে দেখুন এর থেকে 1 ঘন্টা কম লাগছে, তো 4 ঘন্টা, তার থেকে 1 ঘন্টা কম লাগছে, মানে একেবারে ম্যাচ করে গেল। এবার 6 ঘন্টা যে সমীরের লেগেছে, কত কিলোমিটার যেতে? 180 কিলোমিটার যেতে 6 ঘন্টা লেগেছে, তার মানে স্পিড কত? 30 কিলোমিটার। ব্যাস হয়ে গেল। আপনি চাইলে আন্দাজেও করতে পারেন, এরকমভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে, চাইলে এক্স ধরেও করতে পারেন সমীকরণ করে, চাইলে আপনি অপশন টেস্টও করতে পারতেন যে 30 যদি স্পিড হয় তার মানে সমীরের লেগেছিল কত? সমীরের লেগেছিল 6 ঘন্টা। সমীরের যদি 6 লাগে, তার থেকে 2 ঘন্টা কম লাগবে শ্যামের, তাহলে শ্যামের নিশ্চয়ই 4 ঘন্টা। এবার সমীর 6, শ্যাম 4, সমীরের স্পিড যেই ডবল করলাম মানে টাইম 3 ঘন্টা হাফ লেগে গেল। 3 ঘন্টা হাফ লাগা মানে দেখুন সমীরের থেকে 1 ঘন্টা কম, ম্যাচ করে গেল। অপশন টেস্টও আপনি করতে পারেন, কোনো অসুবিধে নেই। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটার অপশন ভুল আছে, কেমন? এটা আপাতত আমার মনে হয়েছে অপশন ভুল আছে, আপনারা একটু দেখে নেবেন যে 100 ঘন ডেসিমিটার সমান কত ঘন মিলিমিটার। কোশ্চেনটা হয়তো ভুল করেছে, এই অপশনের সাথে মেলাতে গেলে কোশ্চেন চেঞ্জ করতে হবে, কোশ্চেন যদি রাখতে চাই তাহলে অপশন চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে 1 ঘন ডেসিমিটার সমান কালি চেঞ্জ করে লিখি, 1 ঘন ডেসিমিটার সমান কত ঘন মিলিমিটার, এরপরে মানে 1 ডেসিমিটার সমান, যেহেতু আমাদের খেয়াল করবেন 1 ডেসিমিটার সমান 100 মিলিমিটার, তাহলে এটা যখনই ঘন করে দেব তখন এখানে কি হবে? তখন এখানে দুঃখিত, মাফ করবেন আমাকে, তখন এখানে 3 গুণ হয়ে যাবে। এই 1 ঘন থেকে এদিকে যদি ঘনতে ট্রান্সফার হই তাহলে এটা 3 গুণ হয়ে যাবে, মানে 1-এর পরে 6টা শূন্য হবে। এবার 1 ঘন ডেসিমিটার সমান 1-এর পরে 6টা শূন্য, মানে একক দশক শতকরা অযুত লক্ষ, তার মানে 10 লক্ষ, তাই তো? হ্যাঁ, 10 লক্ষ ঘন মিলিমিটার। 1 ঘন ডেসিমিটার মানে 10 লক্ষ ঘন মিলিমিটার। যখনই এটা 100 হয়ে যাবে তখন এখানে আর 2টো শূন্য বসে গেল, মানে 1-এর পরে 8টা শূন্য হবে। খেয়াল করবেন 1-এর পরে 2টো, 4টে, 6টা, 8টা শূন্য হবে উত্তর। সেটা তো কোনো অপশানে নেই, এখানে ম্যাক্সিমাম 5টা রয়েছে। খেয়াল করবেন, আমার মনে হচ্ছে কোশ্চেনটা ভুল আছে, কেননা দেখুন আমি একটু দেখিয়ে দিই। ধরে নিন এইটা হচ্ছে 1 ঘন ডেসিমিটার, মানে এটা 1, এটা 1, এই যে সবগুলো 1, কেমন? 1, আমি যে ঘনকটা আঁকলাম এটা হচ্ছে 1 করে, এটা 1 ডেসিমিটার, এটা 1 ডেসিমিটার, এটাও 1 ডেসিমিটার, তাহলে এটা টোটাল 1 ঘন ডেসিমিটার হলো। এবার 1 ঘন ডেসিমিটারকে যখনই আমি মিলিমিটারে ট্রান্সফার করব তখন তো এটা 100 মিলিমিটার হয়ে যাবে, এগুলো তো 100 হয়ে যাবে, তাই না? এবার যখনই 100 হয়ে গেল, 3টেকে গুণ করুন, দেখুন 1-এর পরে 6টা শূন্য হয়ে গেল, কেমন? এটা আমি ইউটিউবে কোনো না কোনো ভিডিওতে করিয়েছি, 1-এর পরে 6টা শূন্য অটোমেটিক হয়ে গেল। 1 ঘনমিটার মানে
একের পরে 6টা শূন্য মানে 10 লক্ষ ঘন মিলিমিটার অটোমেটিক হয়ে গেল। তাহলে এদিকে যেই আমি 100 ঘন ডেসিমিটার করছি ওদিকে আরও 2টো শূন্য বেড়ে গেল, তাহলে 8টা শূন্য হয়ে গেল। কেমন? যাক, এই যে পরে 33 দাগের অঙ্ক, একদম মানে এই অঙ্ক আমি আমাদের WPB ব্যাচে বোধহয় 5খানা অঙ্ক করেছি এই প্যাটার্নের। নর্মালি দেখবেন আপনাদের পরীক্ষার আগে যে WPBর ক্লাস করেছি তাতে এই ধরনের অঙ্ক আশা করি আছে। আমি করতে বলেছিলাম কি 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটা জলাধার জল শূন্য করতে পারে। তাহলে 4টি পাম্প 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে, এই দিনটাকে যেহেতু উত্তর চেয়েছে কত দিন, তাহলে আমরা কি করব, প্রথম লাইন থেকে দিনটাকে লিখে নিলাম 30 দিন, দিয়ে এবার এক একটা করে চেঞ্জ করব। 5টি পাম্পের যদি 30 দিন লাগে তাহলে একটি পাম্পের কত দিন লাগবে, নিশ্চয়ই বেশি লাগবে, তাই 5 দিয়ে গুণ, বেশি লাগলে হচ্ছে গুণ। ঠিক আছে, 5টি পাম্পের যদি 5টি পাম্প যদি কাজ করে তাহলে 30 দিন লাগে, তাহলে একটা পাম্প কাজ করলে কত দিন লাগবে, নিশ্চয়ই বেশি দিন লাগবে, গুণ। এবার ভাবুন দিনে 8 ঘন্টা করে কাজ করলে 30 দিন যদি লাগে, দিনে যদি 1 ঘন্টা করে পাম্প চলে তাহলে নিশ্চয়ই আরও বেশি লাগবে, তাই 8 গুণ হয়ে গেল। হলো, এবারে চলে আসুন পরের লাইনে। 4টি পাম্প যদি চলে, একটি পাম্পে যা দিন লাগে 4টি পাম্পে নিশ্চয়ই কম লাগে, চাই 4 দিয়ে ভাগ। আবার দিনে 1 ঘন্টা করে কাজ করলে যা দিন লাগে 6 ঘন্টা করে কাজ করলে আরও কম লাগবে, তাই এটাও ভাগ। ব্যাস, এইটা সিম্পল একটা জিনিস। তাহলে কি করলাম, বাবা নাক ঠাক সব বন্ধ হয়ে গেছে। 4 2 8, 2 3 6, 3 দিয়ে কাটলাম 10 হলো, 5 10 50, মানে এটা উত্তর, মানে 50 দিনে জলাধারটা শূন্য করে দিতে পারবে। ঠিক আছে, নেক্সট, এই যে স্বামী স্ত্রী এবং সন্তান 3 বছর আগে বয়সের গড় ছিল 27। ভাবুন, প্রচুর করেছি এই অঙ্ক। স্বামী স্ত্রী আর সন্তান 3 বছর আগে বয়সের গড় ছিল 27, তাহলে 3 জনের যদি 27 গড় হয়, 27 × 3 মানে কত, 81। কখন? এটা হচ্ছে 3 বছর আগে। তাহলে আজকের দিনে কত, এর সাথে 3 জন যেহেতু 9 যোগ হয়ে 90 হয়ে গেল আজকের দিনে। ক্লিয়ার? 3 জনের আজকের দিনে বয়স 90 বছর। এবার বলছে 5 বছর আগে স্ত্রী এবং সন্তানের 5 বছর আগে বয়সের গড় ছিল 20, স্ত্রী এবং সন্তান দুজনার বয়সের গড় 20, তাহলে দুজনের টোটাল কত, 40। কখন? 5 বছর আগে। তাহলে আমার আজকে যে 3 জনের 90, 5 বছর আগে এদের কত কম হবে, 3 জনের 15 কমে যাবে, মানে 75। এই সময় এই 5 বছর আগে বলছে যে স্বামী স্ত্রীর গড় হচ্ছে 20, এই স্ত্রী এবং সন্তানের, তার মানে টোটাল কত, টোটাল হচ্ছে 40। তাহলে এর থেকে 40 বাদ দিলে কত থাকলো, 40 বাদ দিলে 35 থাকলো। 35টা কার, স্বামীর, যার কথা বলেনি। এটা কখন কার, 5 বছর আগে। তাহলে আজকের দিনে কত, এর সাথে 5 যোগ হয়ে গেল, দিয়ে 40 বছর উত্তর হয়ে গেল। ঠিক আছে, নেক্সট, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% সরল সুদে 81 টাকা হবে? এই অঙ্ক দেখবেন আমাদের স্টাডি মেটেরিয়ালে আছে, আমি করিয়েছি বহুবার। 450 টাকার হচ্ছে 4.5% হারে 81 টাকা হবে কত বছরে? তাহলে আমরা কি দেখবো, 450 টাকায় 4.5% মানে কি 100 টাকার এইটা, তাহলে 450 টাকার মানে কি 4.5 গুণ, এর থেকে 4.5 গুণ মানে একে যদি আমরা 4.5 দিয়ে গুণ করি, তার মানে 4 4 16 আর 2 হচ্ছে 20, 20 আর হচ্ছে হাফ, মানে 22 টাকা 25 পয়সা, 20, হ্যাঁ 22 টাকা 25 পয়সা। ও না, ভুল হলো, একে 4.5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 4 16 টাকা, 4 5 20, 2 টাকা, মানে 18 টাকা, আর হচ্ছে হাফ 2 টাকা 25 পয়সা, 18 টাকা 2 টাকা 25 পয়সা, মানে 20 টাকা 25 পয়সা হলো 450 টাকা সুদ। কেমন? 450 টাকা 4.5% 20 টাকা 25 পয়সা আমার হিসেবে সুদ। ওরা বলছে না গো এটা 81 টাকা, তার মানে 1 বছরে আমার হিসেবে সুদ এইটা, ওরা বলছে 81 টাকা। তাহলে ক গুণ দেখলাম, 4 গুণ, তার মানে 4 বছর, তার মানে 4 বছর টাকাটা খেটেছে, হয়ে গেল, কোনো ব্যাপার নেই। আর যারা পিআরটি সূত্র ধরে করবেন তারা, বাবারে, পিআরটি সূত্র ধরে যারা করবেন তারা নিজের মতো করতে পারেন, আর এরকমভাবে করলে তো কোনো কথা নেই, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। পরে নেক্সট অঙ্ক কোথায়, এই যে 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর, ক্যাপ্টেনের, এবং উইকেট রক্ষকের হচ্ছে তার থেকে 3 বছরের বড়, মানে 36 বছর। তাহলে এই দুজনের 30 30 60, তাহলে হচ্ছে 69, এই দুজনের হচ্ছে 69। কেমন? যদি এই দুজনকে এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কমে যায়। ভাবুন একবার। তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু অপশন টেস্ট করতে পারি। অপশন টেস্ট করলে খুব সহজে হয়ে যাবে যে তাহলে টিমের গড় বয়স কত। টিমের গড় বয়স হচ্ছে, আমরা যদি অপশন টেস্ট করি, ভাবুন টিমের বয়স হচ্ছে 11 জন, 30 করে যদি আমি অপশানে এটাই যদি ধরি আমি প্রথমে, তাহলে 3 11 33, মানে 310, এই 330 হলো। এবার এই
বলেছে এই দুজনকে যদি বাদ দিই তাহলে বাকিদের কি হয়, বাকিদের হচ্ছে 1 করে গড় কমে যায়, মানে বাকি কোনটা, বাকি হচ্ছে 9 জন, 9 জনের 1 করে গড় কমে যাবে মানে 29 হয়ে যাবে। তাহলে 9 × 29 মানে 9 2 18, 180 আর হচ্ছে 9 9 81, 180 আর 81 মানে হচ্ছে 261, 261। এবার খেয়াল করুন 330 থেকে 261 বাদ দিলে কত থাকে, 69, 69। তার মানে যেটা ধরেছি 30 সেটাই কনফার্ম। তাহলে অপশন টেস্টে এটা করা যায়। আপনি যদি মনে করেন যে না আমি XYZ ধরে করব, তাহলে সেটা ভাবুন যে ধরে নিচ্ছি 11 জনের গড় বয়স হচ্ছে X, তার মানে টোটাল হচ্ছে 11X, ঠিক আছে। এবং 9 জনার গড় বয়স কত, 1 কমে যাবে, তার মানে X - 1 হয়ে যাবে। এইটা 9 জনের টোটাল, এইটা হচ্ছে 11 জনের টোটাল। তাহলে এই দুটো বাদ দিলেই ওই যে দুজন 33 বছর বয়স আর একজনের 36, 69, এই দুটো বাদ দিলেই 69, বোঝা গেছে। তার মানে 11X মাইনাস হচ্ছে 9X -1 আছে +9 সমান হচ্ছে 69। তাহলে এখানে 2X সমান হচ্ছে 69 থেকে এই 9 বাদ চলে গিয়ে 60, তাহলে X সমান হচ্ছে 30। দেখুন X সমান 30 পেয়ে গেল। এইটা করলেও করতে পারেন, আর যদি আমার মতো রকম করেন অপশন টেস্ট করতে পারেন তাও করতে পারেন, আর যদি একটু কায়দা করে করতে চান তাহলে কায়দা করেও করতে পারেন, কিন্তু কায়দা করে করার তো সময় নেই, এমনিতেই অনেক সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই অঙ্কটা আমাদের বইয়ের অঙ্ক, হুবহু কমন পড়েছে বইয়ের অঙ্ক। এই বইয়ের বলছি প্র্যাকটিস সেটের অঙ্ক। লাস্ট যে প্র্যাকটিস সেটের কথা আমি বলছিলাম, যে প্র্যাকটিস সেটে দিয়ে গেছি আমি, নর্থ বেঙ্গল গেছিলাম কিন্তু প্র্যাকটিস সেট একটা দিয়ে গেছিলাম WPPর, সেটাতে রয়েছে এটা। এবং আমার বইতে এই টাইপের একটা অঙ্ক আছে, হুবহু ডিজিটটা মিলবে না, 3-এর 5-এর পরিবর্তে 5-এর 3, এই 3-এর 5 আর 5-এর 3 এরকম দিয়ে একটা অঙ্ক আছে বইতে, যাদের কাছে বই আছে তারা জানেন। একটা ছাত্রকে কি করতে বলা হয়েছে, যে কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করে দিয়েছে। এবার 5-এর 3 দিয়ে করার কথা ছিল কিন্তু 4-এর 3 দিয়ে করে ফেলেছে, তাহলে কত কম করেছে, 1-এর 3, 1-এর 3 কম হয়ে গেছে। 5-এর 3 তো বড়, 4-এর 3টা ছোট, 1-এর 3 কম হয়ে গেছে। এবার 1-এর 3 তার মানে ভুল হয়েছে, এই 1-এর 3টা ভুল হয়েছে কততে, যেটা দিয়ে কথা ছিল সেইটা। তার মানে 5-এর 3-এর মধ্যে 1-এর 3, কেমন, 5-এর 3-এর মধ্যে 1-এর 3, তাহলে 1-এর মধ্যে কত ইন্টু 3-এর 5 হয়ে গেল, এই যে 3 3 কেটে গিয়ে হয়ে গেল 1-এর 5, 1-এর 5 মানে পার্সেন্টেজে কত 20%, এইটা হচ্ছে ভুল, মানে অপশানে ভুলের পার্সেন্টেজ চেয়েছে। যদি বলতো ভুল কত হয়েছে তাহলে লিখতাম 1-এর 3, পার্সেন্টেজ কত, তখনই আমাকে এই 5-এর 3-এর মধ্যে 1-এর 3, তাহলে 1-এর মধ্যে কত পার্সেন্টেজ হয়ে গেল। এক অংশের মধ্যে, যেহেতু ভগ্নাংশে বলছে তাহলে 100-র মধ্যে বার করবো না, 1-এর মধ্যে বার করবো, কেমন। বাবারে চোখ ঝলসে যাচ্ছে আমার। নেক্সট হচ্ছে এটা হলো, হ্যাঁ খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা আমার কোনো বইতে নেই, কিন্তু প্র্যাকটিস সেটে আমরা WBCS কিংবা একটা প্র্যাকটিস সেটে খানিকটা এই টাইপের একটা অঙ্ক করিয়েছি, হুবহু এরকম নয় কিন্তু এরকমই কিছুটা। একটা গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে গেলে 42 কিমি পথ যেতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। অঙ্কটা খুবই সহজ, কিন্তু ভাষাটা এমন দিয়েছে, ডিজিটগুলো এমন দিয়েছে যে কঠিন মনে হচ্ছে। যে 1/4 গতিতে যায়, মানে আগে যদি 4 কিমি গতিবেগে যেত তাহলে এখন যাচ্ছে 1 কিমি বেগে, বোঝা গেল, 4/1 গতিবেগ করেছে, দিয়ে 42 কিমি রাস্তা যেতে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড সময় লাগছে। এবার আপনারা ভাবুন, গতিবেগ 4/1 করে দিয়েছে, মনে করুন কুয়াশার জন্য, কুয়াশা হয়েছে বলে ট্রেন চলছে না, গতিবেগ 4/1, তাহলে টাইম তো বেশি লাগবেই। তাহলে যদি অরিজিনাল গতিবেগে যেতাম, মানে 4 গতিবেগে যেতাম, তাহলে আমার 4/1 সময় লাগতো ওই 42 কিমি যেতে। 4/1 মানে 1 ঘন্টা 4/1 মানে 15 মিনিট, 40 মিনিটের 4/1 মানে হচ্ছে 10 মিনিট, তাহলে 10 আর 15 25 মিনিট এইটা। আর 48 সেকেন্ডের 4/1 মানে 4 12 48 মানে 12 সেকেন্ড। তার মানে আমার টাইম লাগতো, আমি যদি অরিজিনাল গতিবেগে যেতাম তাহলে 25 মিনিট 12 সেকেন্ড টাইম লাগতো, কিন্তু যেহেতু 4/1 গতিবেগে গেছি আমার কী হয়েছে, টাইমটা 4 গুণ লেগে গেছে। এবার ভাবুন 25 মিনিট 12 সেকেন্ড, 25 মিনিট 12 সেকেন্ড, 12 সেকেন্ড মানে হচ্ছে কত, তাহলে 25 মিনিট 12 সেকেন্ড, তার মানে 42 কিমি পথ যেতে আমার টাইম লেগেছে 25 মিনিট 12 সেকেন্ড। তো 25 মিনিট 12 সেকেন্ডকে বা যদি মিনিটে করি তাহলে 12/60, তাই না, তাহলে হচ্ছে কত হচ্ছে 5 12 60, 1-এর 5, তো 1-এর 5 মানে হচ্ছে 0.2, 1-এর 5 মানে 0.2 করে দিলাম, ঠিক আছে। তাহলে 42কে 25.2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় 100, এই 100 বলছি, 25.2 দিয়ে ভাগ করে 60 দিয়ে গুণ, মানে 42 কিমি রাস্তা যেতে অরিজিনালি লাগতো 25.2 মিনিট,
ঠিক আছে, তাহলে 42কে 25.2 মিনিট দিয়ে ভাগ করে 60 দিয়ে গুণ করলাম, উত্তর বেরিয়ে যাবে কত 100। তার মানে 100 কিলোমিটার পার আওয়ার এটা গতিবেগ ছিল। এটা জাস্ট যদি একটুখানি মাথাটাকে ঠান্ডা করে কমন সেন্সটা অ্যাপ্লাই করতে পারতেন, যে যখন গতিবেগ 4/1 হয়ে গেল মানে আমার টাইম বেশি লাগছে 4 গুণ, তাহলে গতিবেগে যদি আমি অরিজিনাল গতিবেগে ফিরে আসি তাহলে আমার টাইমটা 4/1 লেগে যাবে। মানে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে 4/1 আমি কী করে করলাম দেখুন, 1 ঘন্টা 4/1 15 মিনিট, 40 মিনিটে 4/1 10 মিনিট, 48 সেকেন্ডে 4/1 12 সেকেন্ড, তার মানে টোটাল 25 মিনিট 12 সেকেন্ড। তাহলে 42 কিমি পথ যেতে আমার 25 মিনিট 12 সেকেন্ড সময় লাগতো। তাহলে 25 মিনিট 12 সেকেন্ড মানে হচ্ছে 25.2 মিনিট, মিনিটে ট্রান্সফার করে নিলাম। 42 কিমি যেতে এত মিনিট লাগে, তাহলে 1 কিমি 60 মিনিটে কতটা যাবো, 1 মিনিটে যাবো এতটা, 60 মিনিটে কতটা যাবো, তাহলে আমার স্পিড বেরিয়ে যাবে 100 কিলোমিটার। ঠিক আছে, হাতে গোনা 3টে কি 4টে অঙ্ক একটু স্ট্যান্ডার্ড হয়েছে, যেটা 3 মাস 6 মাসের WBP কোর্স করে হবে না, একটা কম্বাইন্ড কোর্সের মতো 1 বছর একটা কোর্স করতে হবে, তাহলে এই 3টে কি 4টে অঙ্ক অনায়াসে উদ্ধার হবে। এটা আমাদের স্টাডি মেটেরিয়ালের অঙ্ক, আপনারা দেখবেন রয়েছে, সেটা একদম হুবহু স্টাডি মেটেরিয়ালের অঙ্ক। ঠিক আছে, সেটা হচ্ছে এটা মনে করুন এটা সমান 13 হলে আমি কি বলেছিলাম, যে বাঁ দিকের স্কোয়ার করে দেবেন, ডান দিকের স্কোয়ার করে দেবেন, বাঁ দিকের রুট উঠে হাওয়া হয়ে যাবে। তার মানে বাঁ দিকটা পুরো এরকম করে স্কোয়ার করে দিলাম, তাহলে ডান দিকটা স্কোয়ার করে দিলাম, তাহলে বাঁ দিকটা কী হলো ফাঁকা হয়ে গেল। দিয়ে ডান দিকটা এই যে বাঁ দিকটা 0.0169 হয়ে গেল, আর ডান ইন্টু এক্স, আর ডান দিকটা 13 × 13 হয়ে গেল। ক্লিয়ার? এবার এক্স সমান তাহলে আমি একবারে লিখতে বলেছিলাম 13 × 13 বাই 0.0169, এটাকে দশমিক তোলার জন্য ওপরে 1-এর পরে 4টে শূন্য দিয়ে আমরা গুণ করব, তাহলে এ ফাঁকা হয়ে গেল, 169 হয়ে গেল, 13-র সাথে কাটলো 13 হলো, আবার 13-র সাথে কেটে গেল, তাহলে থাকলো কত 1-এর পরে 4টে শূন্য। উত্তর কত? অপশন বি। কিছুই নেই অঙ্কটার মধ্যে, আমরা তো এই অর্ধেকটা অঙ্ক আমরা জানি, যারা প্র্যাকটিস করেছি তারা অর্ধেকটা অঙ্ক এমনিতেই জানি, শুধু এই যদি চাইতাম যে খাতায় পেন লাগাবো না, তা বসে বসে ওটা কাটা হয়ে যেত। এই 13 জানতাম কাটবে, জাস্ট এতে দশমিকটাকে তোলার জন্য উপরে 1-এর পরে 4টে শূন্য দিয়ে উত্তর হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এই অঙ্ক বহু করিয়েছে, ইউটিউবেও আছে। 118-এর সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটা যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার এই অপশনটা কিন্তু আমার বইতে নেই, অঙ্কটা আছে কিন্তু অপশানটা একটু কায়দা করে দিয়েছে। কীরকম বলছে, 25 দিয়ে 118কে 23 দিয়ে 118কে ভাগ করব, 118 নয় 1018, তাই না, 1018 করলাম, দিয়ে বলছে কোন সংখ্যাটা ওর সাথে যোগ করলে মিনিমাম, কোন সংখ্যাটা যোগ করলে ওটা একটা ভাগ করলে মিলে যাবে। এবার সেটা 23 দিয়ে করছি, প্রথমে 4 × 23 মানে হচ্ছে কত, 4 × 20 80, 4 × 3 = 12, 92, 3 ঘর নিলাম, থাকলো কত, থাকছে হচ্ছে 92, 8 আর 1 9, তারপর কেটে আনলাম কত, কেটে আনলাম 8 98 হয়ে গেল, আবার 4 দিয়ে গেল, মানে আবার 92, থাকলো কত 6। এই যে 6টা থাকলো, খেয়াল করুন, এই 6টা যদি না থাকতো তাহলে ভাগটা মিলে যেত, কিন্তু যখনই বলছে এর সাথে এ তো থাকবেই, আরও কত যোগ করব, তাহলে 23 দিয়ে যেহেতু ভাগ করছি, এই 6-এর সাথে 23 - 6, তার মানে হচ্ছে 17। যদি আমরা 17 যোগ করে দিতাম, 23 মানে 17 যদি এর সাথে যোগ করি তাহলে কিন্তু এটা বিভাজ্য হয়, কিন্তু অপশানে দেখুন 17 নেই, অপশানে কায়দা করে 20 40 এইটা আছে। তাহলে ভাবুন তো, আমার 6 আছে, এর সঙ্গে যদি আমি 40 যোগ করে নিই তাহলে 46 হয়ে যাবে, 23 দিয়ে ভাগ করব আবার মিলে যাবে, কিন্তু অন্য কোনো অপশান মিলবে না। মানে 17 যোগ করলে হবে না, 17-র সাথে আরও একটা 23 এক্সট্রা যোগ করে 40 বানিয়েছে। অপশানটা এত চালাকি করেছে যে 40 বানিয়ে দিয়েছে। কেমন ভালো কথা, ভালো অঙ্ক, একটুখানি ছেলেদের মাথা খাটাতে হবে এটা করতে গেলে, মানে কমন সেন্সটা থাকলেই হবে। এবার এটা দেখুন, জলের মতো অঙ্ক, ভোটের অঙ্ক আমি অনেক করিয়েছি। কোন একটা নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটে 60% পায়, বৈধ ভোটে 60%, ওই নির্বাচনে 1/4 ভোট গিয়েছে, বাতিল হয়েছে। টোটাল ভোট 600 হলে মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল অন্য প্রার্থী। এবারে যেহেতু 6/1 অবৈধ হয়ে গেছে, তাহলে 600 থেকে 100 কী হয়েছে, বাদ চলে গেছে, আছে কত 500। এবার 500-র মধ্যে এটা বৈধ ভোট 500-র মধ্যে যে জিতেছে সে 60% পেয়েছে, মানে 5 6 30, 300টা ভোট সে পেয়ে গেছে। তাহলে যে পড়ে আছে সে নিশ্চয়ই 200টা ভোট পেয়েছে। এটা 2 সেকেন্ডের অঙ্ক, পড়ে আছে যে হেরেছে সে 200টা ভোট পেয়েছে, হয়ে গেল। ভোটের অঙ্ক আমি যা করেছি তার সব থেকে লো লেভেল এটা। এই অঙ্কটা বেশ একটু ভালো। দুটি সংখ্যা ভালো মানে কি, সংখ্যাটা বড় দিয়েছে তাই। দুটি সংখ্যার অন্তর হচ্ছে 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে 55 এবং ভাগশেষ 15 হয়। ভাবুন, আমি ধরে নিচ্ছি ছোট সংখ্যাটা x, বড় সংখ্যাটা y,
তাহলে ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করলে ভাগফল হচ্ছে 55 এবং ভাগশেষ থাকে 15। দিয়ে জানতে চাইছে তাহলে ছোট সংখ্যাটা কত। এবার আমরা এখানে করতে পারি কীরকম, ছোট সংখ্যা বড় সংখ্যা ধরে নিচ্ছি, ওয়াই হচ্ছে বড় সংখ্যা, তাহলে ওয়াই মাইনাস ছোট সংখ্যা সমান কত, 1365। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ আরেকটা কী হতে পারে, এই যে বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করলে 55 ভাগশেষ এই ভাগফল এবং 15 হচ্ছে অবশিষ্ট, তাহলে আমরা ওয়াইটাকে কিভাবে পাবো। ওয়াই সমান আমরা কি পেতে পারি, এক্সের সাথে 55 গুণ করে 15 যোগ, মানে 55x প্লাস 15, এটা সমানই তো যাকে ভাগ করছি সেইটা মানে ওয়াই। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখতে পারি। 1 আর 2 নম্বর সমীকরণ বানিয়ে দিলাম। এবার অপনয়ন পদ্ধতিতে সমাধান করলে আপনি মান পেতে পারেন। কিন্তু এই অঙ্কটাতে যখনই অপনয়ন আসে করতে নেই, অপশন টেস্ট করতে হয়। আমি ধরে নিচ্ছি ছোট সংখ্যাটা 25, কেমন, তাহলে ছোট সংখ্যা যদি 25 হয় তাহলে আমি 25 দিয়ে কাকে ভাগ করবো, একটা বড় সংখ্যাকে করলাম। ভাগফল বলছে 55 আর ভাগশেষ হচ্ছে কত, 15। তাহলে আমি ওয়াইয়ের মানটা বার করব কি করে, বড়টা 25-এর সাথে 55 গুণ করে 15 যোগ। এবার 25-এর সাথে যদি আমরা 55 গুণ করি, গুণটা একটু বড় মনে হবে কিন্তু কিছু মনে করবেন না। 25 দিয়ে গুণ করছি, ভাবুন 5 দিয়ে নয় 25 দিয়ে, 55টা উপরে লিখি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। কিসের গুণ করছি, 25 দিয়ে। 5 25 125-এর 5 রইলো, হাতে রইলো 12, আবার 5 25 125 আর 12 হচ্ছে 125 135 137, তাহলে 137 হয়ে গেল, মানে 1375। এই গুণটা তার সঙ্গে 15 যোগ করলাম, দিয়ে 1380 1390 হয়ে গেল। এই 1390টা কে, এটা হচ্ছে ওয়াই, বড় সংখ্যাটা। এবার ভাবুন বড়টা যদি 1390 হয়, ছোটোটা যদি 25 হয়, তাহলে এটা বাদ দিলে কত থাকছে, এই 1365। দেখুন 1365 মিলে গেল অপশন টেস্ট করে, মানে ছোট সংখ্যাকে যেই 25 ধরলাম, বড় সংখ্যাটা 1390 বেরিয়ে গেল। তাহলে বড় সংখ্যা 1390, ছোট সংখ্যা হচ্ছে 25, দুটোর মধ্যে বিয়োগফল 1365 হয়ে গেল। তাহলে ছোট সংখ্যা 25। এই টাইপের অঙ্ক পেলে সবসময় অপশন টেস্ট করতে হয়, কায়দা করে অপনয়ন পদ্ধতি জানি বলে করতে যেতে নেই, ঠিক আছে। এই অঙ্কটা যেমন মনে করুন, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যেটা এইটা দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম পূর্ণবর্গ, এটার জন্য অঙ্কটা পাল্টে গেছে। এইটা দ্বারা বিভাজ্য সেই ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো বলে জাস্ট এদের লসগু করে দিলে হতো। লসগু মানে কীরকম, 21 36 66, যদি 3 দিয়ে করি 3 দিয়ে করে 3 7 21, 3 12 36 আর 3 22 হচ্ছে 66। ফের 2 দিয়ে যদি যাই 7 রয়ে গেল, 6 রইল 11। এবার এদের লসগু মানে 3 2 6, 6 সাথে 42 ইন্টু 66, দরকার নেই 42 ইন্টু 66 দরকার নেই। আপনি 3 দিয়ে 6, 6 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 11 পেলেন, মনে করেন লসাগু এইটা। এবারে এর মধ্যে দুটো 6 আছে, দরকার নেই, এটা 11 আর 7, এই 11 আর 7 মানে এখানে যদি আর একটা আপনি 77 দিয়ে গুণ করে দিতে পারেন তাহলেই কিন্তু হয়ে গেল। তাহলে আপনি 6 সাথে 42কে 6 11 66, 42কে 66 দিয়ে গুণ করে তাকে আরেকবার 77 দিয়ে গুণ করবেন, তাহলে অঙ্ক হয়ে গেল এই যে 2,13,444, এটা উত্তর বেরোবে। আমি আর গুণটা করে সময় নষ্ট করছি না, ঠিক আছে। নেক্সট দেখুন, এই অঙ্কটা আমাদের স্টাডি মেটেরিয়ালের অঙ্ক এবং প্রচুর করিয়েছি, আমি ইউটিউবেও করিয়েছি, বাচ্চা ছেলের অঙ্ক। একটা ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, একদম হুবহু আমাদের ডিজিটটা পর্যন্ত সেম, এই অঙ্কটা ডিজিটও চেঞ্জ করেনি। ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, 40% আপেল বিক্রি করার পর 30টা রয়ে গেল। তাহলে ভাবুন 40% আপেল বিক্রি করার পর নিশ্চয়ই 60% আপেল রয়ে গেছে তার কাছে। তাহলে এদিকে আমার ক্ষেত্রে পার্সেন্টেজে 60, ওরা বলছে 30টা আপেল রয়েছে, তাহলে 60% মানে 30টা, তার মানে 100% মানে 50টা, কারণ পার্সেন্টেজের থেকে আপেল হচ্ছে হাফ, বুঝেই গেছি। তো 60% সমান যদি 30টা হয়, কারণ ভাবুন যা আপেল ছিল 40% বেচে দিয়েছি, তাহলে পার্সেন্টেজে আমার কাছে 60 থাকবে। আবার বলছে আপেল আছে 30টা, তাহলে 60% মানেই 30টা, তার মানে 100% মানে 50টা আপেল ছিল, হয়ে গেল। এই অঙ্কটা হুবহু স্টাডি মেটেরিয়ালের অঙ্ক, বুঝতে পারছেন কতবার আমি বলছি হুবহু স্টাডি মেটেরিয়াল অঙ্ক, অপশন পর্যন্ত চেঞ্জ করেনি, শুধু ইংরেজি ভার্সনটা বাংলা ভার্সনে করে দিয়েছে এই বইটা থেকে। যাদের কাছে বই আছে তারা জানেন, যাদের কাছে নেই নেওয়ার পর দেখবেন যে কি আছে কিনা, ঠিক আছে। সরল সুদে এই অঙ্কটা রয়েছে, সময় নেই নাহলে দাগ নম্বরগুলোও বলে দিতাম। একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত হারে 6 এবং 9%, এই 9 বছরের জন্য সুদের পরিমাণ অনুপাতটা কত। একই আমানত একই সরল সুদ, মানে প্রিন্সিপালও সেম, সরল সুদটাও একই, শুধু বছর আলাদা। তো বছর যদি আলাদা, সিম্পলিটেশন মানে এটাই অনুপাত, 6:9 মানে 2:3, কিছু করতেই নেই, এটা করতেই হয় না। এটাতে আমানত একই, বছর যদি একই বলে দেয়, দিয়ে যদি বলে সুদের হার 6 টাকা আর 9 টাকা, তাহলেও অনুপাত 2:3, মানে দুটো জিনিস একই বলবে, আর একটা যেটা বলে দেবে সেটাই হচ্ছে অনুপাত, এর চেঞ্জ করার কোনো দরকার নেই, জায়গাও নেই। এই রে হয়ে গেছে তো, আর তো নাই।
তাই তো দেখছি। যাকগে, তাহলে হয়ে গেল, যাকগে সব কটা হয়ে গেছে। এখানে আটকানোর কিছু নেই। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনাদেরকে পরিমিতি দেয়নি, এটা একবার ভাবুন। একটা পরিমিতি দেয়নি, যেটা ডাব্লিউবিপি মেনে অবশ্যই অবশ্যই দেওয়ার কথা ছিল। পরিমিতি নেই এবং কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও নেই, যেটা আমি সবসময় বাদ দিয়ে যাই ছেলেদেরকে। কিছু অঙ্ক এখন করাচ্ছি, আগে তো বাদই দিতাম। তাহলে এমন কিছু কঠিন নয়, আপনারা চাইলেই কিন্তু এটা হজম করতে পারতেন। 34-35 মিনিট টাইম হয়ে গেল, ফলে আমি ভিডিও বাড়াচ্ছি না। যারা এবারে ভালো পরীক্ষা দিয়েছেন, আমি কাট অফটা আগে পুরো কোশ্চেনটা দেখে, আজকে আর রাতে পারবো না, কালকে আমি পুরো কোশ্চেনটা দেখব, দেখে কাট অফের জন্য একটা ভিডিও বানাবো যে এত কাট অফ হতে পারে। সেই হিসেবে আপনারা মোটামুটি ইন্টারভিউর প্রস্তুতি, কাট অফ যাই যাক আপনারা নিতে থাকুন, অন্তত পরের বারের জন্য। এবার যদি নাও হয়, পরের বারের জন্য ইন্টারভিউ প্রস্তুতি নিন, কেননা ইন্টারভিউ 1.5 মিনিট 2 মিনিট করে টাইম পেয়েছে এবারে, তাই না? 1.5 মিনিট 2 মিনিট পরে এই যে এক্সাইজ কনস্টেবল 1.5 মিনিট 2 মিনিট করে টাইম হচ্ছে ইন্টারভিউ। 1.5 মিনিটে কখনো নিজেকে যাচাই করা যায়? তাহলে কেমনভাবে করতে হবে, সেই রকম লেভেলের উত্তর দিতে হবে যাতে 1.5 মিনিটে আপনার যাচাই হয়ে যায়। কেমন, সেটা একটা অভ্যেস দরকার। হঠাৎ করে 2 দিনে পাশ করবো মেন, তারপরে ইন্টারভিউর প্রস্তুতি নেবো, ওইভাবে হবে না। এটারও একটা লং টার্ম প্রসেস আছে। আপনারা প্রস্তুতি শুরু করে দিন। যারা পাশ করবেন, করেও যাবেন, সত্যিই করবেন, আশাও করছেন করেও যাবেন, তা তো খুব ভালো। ইন্টারভিউ প্রস্তুতি নিতে থাকুন, হয়ে যাবে। আর যারা মনে হচ্ছে যে কম হচ্ছে, হয়তো পাস নাও হতে পারে, তারাও ইন্টারভিউর প্রস্তুতি নিন। কিন্তু আমি সবাইকেই বলবো, কেপি 28 তারিখে আশা করছি বেরোচ্ছে, অনেক দিন আগে থেকেই খবর আছে। 29 তারিখ থেকে যদি ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় বা 1-2 দিন দেরিও হয়, আপনারা এখন থেকে কেপির জন্য লেগে পড়ুন। সামনে ডাব্লিউবিপি আসছে, তবে এটুকু নিশ্চিত হয়ে যান, সামনে যে রিক্রুটমেন্ট আসছে অত সহজে আর 2 নম্বরই হবে না। টেবিলের তলা দিয়ে টাকা হবে না। টাকা দিয়ে কোনো নেতারা টাকা নিতে যদি ভয় না খায়, অন্তত টাকা দিতে লোক এবারে ভয় খাবে। আমাদের গাঙ্গুলি সাহেব যতদিন সুপ্রিম কোর্ট, এই হাইকোর্টে আছেন, বা গাঙ্গুলি সাহেবের মতো, অভিজিৎ গাঙ্গুলির কথাই বলছি অবশ্যই, যতদিন উনি আছেন বা ওনার মতো মানুষ যদি আরও থাকেন, জাজেস যদি থাকেন, তাহলে এবারে পাবলিকের টাকা দিয়ে চাকরি পেতে ভয় লাগবে। কেননা 41 মাস চাকরি করার পরে যদি সুদ সমেত টাকা ফেরত দিতে হয় 2টো কিস্তিতে, তাহলে সব যাবে। ঠিক আছে? তো আপনারা নিশ্চিন্তে শক্ত হাতে প্রস্তুতি নিন। নিজের এলাকায় যেখানে পারবেন সেখানে নিন। আমাদের সাথে নিতে চাইলেও নিতে পারেন, ফোন নাম্বার আছে, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আবার স্ক্রল হচ্ছে যেটা, সেটাও পাবেন। ঠিক আছে? আমাদের WBCS, SLST, PT সাবজেক্ট, ডাব্লিউবিপি, কেপি, প্রাইমারি, টেট, কম্বাইন, এগুলো সব রকম ব্যাচ চলছে, সব রকম ব্যাচ চলছে। আপনারা চাইলে ইমিডিয়েটলি অ্যাডমিশন নিতে পারেন। অনলি ম্যাথেরও ব্যাচ আমাদের শুরু হয়েছে অ্যাডমিশন নেওয়া, যেটা কেবলমাত্র ম্যাথ আমার সাথে যদি করতে চান, অন্য সাবজেক্ট করবেন না, ভালো দক্ষ আছেন, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। ঠিক আছে? আপাতত রাত্রে আর হয়তো করতে পারবো না। এখন বাজে কত গো, 12টা 27। এখন আর ভিডিও দেখার মতো কেউ নেই, ফলে কালকে সকালে আপলোড করব, আপনারা আজকে সকালেই পাবেন। ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল 22 বর্ধমান। নমস্কার।